ভাইয়া আপনি অন্তত এমন করবেন না। আপনি তো সব জানেন, দয়া করে ওনাকে মারবেন না। উনি হিতাহিত জ্ঞান শূন্য আছেন। আমি ওনাকে বোঝাবো। আপনারা দেখবেন উনি পাল্টে গেছে। উনি নোংরের আশেপাশেও ঘেঁষবে না। আমি কথা দিচ্ছি, দয়া করে আর মারবেন না। মরে যাবে ও ভাইয়া। আমি তো ভালোবাসি ওকে। ও আমায় ভালো না বাসুক, আমি জানি ভালোবাসার মানুষ অন্যের কথা বললে কেমন লাগে। আমি ক্ষমা চাইছি ভাইয়া, রহম করুন, দয়া করুন অত্যন্ত আমার জন্য। আমি এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে চলে যাব ও বাড়িতে। আর ও তো একা দোষী না, একজনকেই শাস্তি দিয়ে যাচ্ছেন, আরেকজনকে ছেড়ে দিচ্ছেন। বলে ফুঁসে উঠে চোখ রাঙিয়ে বড় বোনের পানে তাকালো। এই মানুষটা তার আপন বোন মানতে লজ্জা লাগছে। এই মানুষটা যে কত নিকৃষ্ট জানে। কাল এখানে থাকা সবার চোখ ভিজে এলো। এই মেয়েটার ভাগ্যই এমন হওয়ার ছিল। ছেলেটা অনবরত অপমান করছে, অথচ মেয়েটার সব কিছুর ঊর্ধ্বে ছেলেটাকে রেখে বাঁচাচ্ছে। রুম্পার দিকে চোখ রাঙিয়ে তাকালো প্রবীণ শেখ। সেই মেয়েকে কিছু বলতে চায় না। প্রবীণ শেখ কিছু বলবে তার আগেই ফের ফোন বেজে উঠল। মেয়েকে ছেড়ে ফোন তুলল। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে শুনতে পেল, আব্বু, তোমরা বের হওনি এখনো? কিছু হয়েছে বাড়িতে? নোঙ্গল, তোরির ফোন তুলছে না কেন? আসছো না কেন এখনো? প্রবীণ শেখ নীরবে তপ্ত শ্বাস টানলেন, হেসে উত্তর দিলেন, না আম্মু, কিছুই হয়নি। বাড়িতে কি হবে, আসছি আমরা। তুমি তো চেনো সবাইকে। কোথাও যাওয়ার কথা হলে ঠিক সময় কেউ রাজি হয় না। এক্ষুনি বের হব আমরা। মেয়েকে বুঝিয়ে ফোন রাখলেন প্রবীণ শেখ। অতঃপর সবার দিকে তাকিয়ে বললেন, হবো এখন। আমি চাই না এসবের জন্য আমার মেয়ে বিদেশে দিন নষ্ট হোক। যাদের যাওয়ার ইচ্ছা গাড়িতে গিয়ে বসো। আমি আর কাউকে কিছু বলবো না, কারণ সেই অধিকার এখন আর নেই আমার। আমি সব সময় সবাইকে নিজের সন্তানদের মতো দেখেছি, আর তারাই আমার সন্তানকে। এইটুকু বলে কিছু বললেন না আর প্রবীণ শেখ। সে বেরিয়ে গেল। যাওয়ার আগে স্ত্রীকে বলল গাড়িতে যেতে। প্রবীণ শেখের পিছু পিছু রুদ্ধ রেহানাও গেছেন। যাওয়ার আগে রুদ্ধ নোংরের পানে তাকিয়েছিল। শ্রাবণের বাবা ও আহসান সাহেবও বের হলেন। শ্রাবণের বাবা ছেলের দিকে তাকালেন না একবার। প্রলয় শেখকে ঘরে পৌঁছে দিলেন রেবেকা। প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে রেখে সেও বের হলেন। নোংরও বের হলো নীরব হয়ে। তরির পানে একদৃষ্টিতে তাকিয়েছিল খানিকক্ষণ। রবিন শেখ বের হওয়ার আগে কঠোর স্বরে বললেন, মহিমা, তোমার বড় মেয়ে যেন না আসে আমাদের সাথে। ওকে কিছু বলিনি বলে ক্ষমা করে দিয়েছি, ভাবা ভুল। আর তরি, তুমি যাচ্ছ আমাদের সাথে, ওকে এখানেই রেখে আসো আমাদের সাথে। সে বের হবে ঠিক তখনই তরি বলল, আমি যাব না বাবা, তোমরা যাও। রবিন শেখ চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে। সে কিছুতেই এই ছেলের সাথে মেয়েকে থাকতে দিবে না। এর হেসনেস তো হবেই। মহিমা কিছু বলবে তার আগেই মিতা গিয়ে তরির হাত ধরল, বলল, ওকে ছাড় তুরি, তুই যাবি আমাদের সাথে। আমি কিছুতেই ওর কাছে তোকে রাখবো না। ভাবি, তোমার মেয়েকে উঠতে বলো। মহিমা করুণ চোখে তাকালো মেয়ের দিকে। তরির পায়ের উপর শ্রাবণ নিভু নিভু আঁকিতে তাকিয়ে আছে। মায়ের দিকে তাচ্ছিল্য হেসে তাকালো। মিতা চোখ ফিরিয়ে নিল। বেশ বুঝলো পরিস্থিতি তাকে কঠিন করে দিয়েছে এবং এটি একজন মায়ের দায়িত্ব। মেয়েদের অসম্মান মানা যায় না, ছেলে তার হোক পাপি। এর মাঝেই অপু বলল, ওমা, ভাইয়া একা থাকবে কি করে? ভাইয়া তো উঠতেই পারছে না। ডাক্তার থাকবে না? ও তরি আপা, তুমি চলে গেলে ভাইয়া তো একা হয়ে যাবে। মিতা ছোট ছেলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললে, তুই এখানে কি করছিস? যা গিয়ে গাড়িতে বস। ওর কথা কাউকে ভাবতে হবে না। অপুর চোখ ছলছল করে উঠল। ভাইয়া তো ভালোবেসেছেই, শুধু হ্যাঁ পাওয়ার মাধ্যমটা ভুল ছিল, তাই বলে নির্দয় হবে সবাই? অপু বলল, তোমরা সবাই চলে যাও মা, আমি থাকবো ভাইয়ার কাছে। তরির মায়া হলো, কিঞ্চিত হেসে বলল, না আপু, স্রোত আপা কষ্ট পাবে। তোরা যা, আমি ওনাকে নিয়ে ও বাড়িতে চলে যাব। এখানে থাকবো না, চিন্তা নেই। স্রোত ভাইয়াকে বলিস আমি অসুস্থ। আপাকে এক্ষুনি সব বলতে যাস না, মন খারাপ করবে তাহলে। এইটুকু বলে থামতে পর শ্রাবণকে খানিকটা সরিয়ে উঠে মিতা বেগমের দিকে এগিয়ে গেল। তার হাত আঁকড়ে ধরে বলল, ফুপিমা,
তোমরাই তো বলো বিয়ের পর স্বামী সব, স্বামী যাই বলুক শুনতে হয়। উনি আমায় যেমন চোখেই দেখুক, যতই অপছন্দ করুক, উনি তো আমার স্বামী। সব থেকে বড় কথা, আমি তাকে ভালোবাসি, আমি ওনার সাথেই থাকবো। তোমরা চলে যাও, আমি কাল এসে আপার সাথে দেখা করে নিব। বলে মেকি হাসলো। মিতার নিজেকে আটকে রাখতে পারলো না, মুখ চেপে কেঁদে দিল। তার ছেলে যে ভাগ্য করে এই মেয়েকে পেয়েছে, ছেলেটা একটু যদি বুঝতো। মিতা হাত বুলিয়ে দিল তরির, বলল, আল্লাহ তোকে ধৈর্য দিক মা, আর আমার ছেলেটাকে বুঝ দিক। বলেই অপুকে নিয়ে বের হলো সেও। দীর্ঘশ্বাস টানলো তরি। সবার জন্য বড়সড় একটা বাসের ব্যবস্থা করেছিল প্রবীণ শেখ। কাছের আত্মীয় স্বজন আছে কিছু, সবাই এক বাসে গেলেও রুদ্ধ ছলে বলে কৌশলে প্রবীণ শেখের কাছে নোঙরকে আলাদা তার গাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন নিয়ে নিল। এত কষ্টের মাঝেও প্রবীণ শেখের ভালো লাগলো এই দেখে ছেলেটা তার মেয়ের জন্য কতটা মরিয়া। মেয়ের সামনেই এসে বলল, মামা আমি প্রাণকে সাথে নেই আমার গাড়িতে। কি নিঃসংকোচ আবদার! অবাক হয়ে তাকিয়েছিল প্রবীণ শেখ। নোঙর যেন লজ্জায় মরি মরি। ছেলেটাকে যত দেখে তত অবাক হয় প্রবীণ শেখ। তাদের রুদ্ধ তো ছিল ভিন্ন, যে কিনা ভিডিও কলে কথা বলতে গেলেও জড়তাই ঠিকঠাক কথা বলতো না। প্রবীণ শেখ হেসে সম্মতি দিল। অতপর নিজের গাড়িতেই উঠে বসলো দুজনে। বাস ছাড়ার আগেই তাদের গাড়ি ছাড়লো। মুখ ফুলিয়ে বসে আছে নোঙর। লোকটার দরকার কি ছিল বাবার সামনে ওসব বলা? তার উপর ভালো লাগছে না, একটু এলোমেলো হয়ে গেল। সব কেন হলো? আচ্ছা, তোরি আপা কি রাগ করেছে ওর উপর? হওয়ার কথা নয় কি? দীর্ঘশ্বাস টানল নোঙর। এর মাঝেই গাড়িটা থামলো। গ্রামের পথ পেরিয়ে উঁচু রাস্তায় আসতেই থামলো খানিক গাড়িটা। ফোন করে জেনে নিল তাদের বাস ছেড়েছে কিনা। কিছু আত্মীয়রা এসে পৌঁছায়নি, তাই তখন বাস ছাড়েনি। এখন নাকি ছাড়লো, তাহলে সেখান থেকে আসতে প্রায় 20 মিনিট একতে তো লাগবেই। এটা ছোট একটা ব্রিজ। রুদ্ধ নামলো গাড়ি থেকে। এই মুহূর্তটুকুই একা চেয়েছিল রুদ্ধ। এপাশে এসে আলতো হাতে স্পর্শে গাড়ি থেকে নামালো। দরজা খুলে তার প্রাণকে। নোঙর বলল, আহা, নামছেন না কেন? কণ্ঠে কেমন উদাসীনতা রুদ্ধ ঢের বুঝল। বক্ষে লাগলো যেন তার চঞ্চল রানী আজ উদাসীন। ব্রিজের কর্নার ঘেঁষে দাঁড়ালো রুদ্ধ। আকাশের দিকে হাত তাক করে বলল, চাঁদটা দেখেছেন প্রাণ? সুন্দর না? নোঙর তাকালো সেদিকে, মিহিস্বরে বলল, সুন্দর। তারপর চুপ রইল। রুদ্ধ তা দেখে বলল, এ চাঁদের সৌন্দর্যে সবাই বিমোহিত হয়, সবাই পেতে চায়, কলঙ্ক ছড়ায়। কিন্তু চাঁদকে যে কেউ পেতে চাইলেই কি চাঁদ তার হয়ে যায়? চাঁদ এ অন্ধকার আকাশের বুকেই থাকে, আর আপনি হলেন তেমনই এক চাঁদ। আপনাকে পেতে চাইবে সবাই, তার জন্য কলঙ্কিত করতে চাইবে। তা নিয়ে ভাবলে তো হবে না। আপনাকে আপনার মতোই থাকতে হবে, এবং আপনাকে আমার বুকেই থাকতে হবে। রুদ্ধর থেকে খানিকটা রোগা পাতলা গরনের হলো, খুব যে একটা রোগা পাতলা শ্রাবণ তেমন না। লম্বাচারা লোকটার কথাই শুধু ভারী ভারী না, শরীরটাও ভারী, যে তরি ভালোই বুঝতে পারছে। এত লম্বা একটা মানুষকে ছোট্ট গরন তরি কী করে সামলাতে পারবে? বেগ পেতে হচ্ছে বেশ। স্রোত, রুম্পা, তরি, নোঙর সবার হাইট প্রায় কাছাকাছি। ওদের থেকে একটু লম্বা আবার রেহানা। তরির পেছে ছোট ফুপির মতো, মানে মিতার মতো। মিতাও হাইটে খুব একটা লম্বা না, অথচ তার ভাইয়েরা লম্বা। প্রলয় শেখ বলেন তার মেয়ে তার স্ত্রীর হাইট পেয়েছে। আর শুধু গড়ন না, গড়ন বরণ হুবহু মিল নোঙরের। নোঙরের যেন তার স্ত্রীরই প্রতিচ্ছবি। এই যেন নোঙরের আদরও বেশি বেশি। চাচা ফুপুরা সবাই বেশ আদর করে তাদের মায়ের মতো হওয়ায়। আর রেহানা হয়েছে রেবেকার মতো। রেবেকা লম্বা। রেবেকা প্রলয় শেখের অস্তিত্ব না হলেই সবাইকে যেমন দেখেছে রেবেকা তেমনই ভালোবেসেছে। রেবেকা প্রলয় শেখের সবচেয়ে প্রিয়, সব কিছু তাকেই বলে বেশি। লম্বা চওড়া শ্রাবণকে ওঠানোর চেষ্টা চালাচ্ছে সে কখন থেকে তরি, কিন্তু সে কি আর একা পারে? লোকটা চোখ বন্ধ করে আছে, এতক্ষণ নিবু নিবু আঁখিতেই তাকিয়েছিল। আকস্মিক চোখ বন্ধ দেখে আত্মা কাঁপন ধরল খানিক। এই লোকটাকে নিয়ে এখন বাড়ি যাবে কিভাবে? না, বাড়ি নিয়ে গেলে যদি দেরি হয়ে যায়, জ্ঞান ফেরাতে হবে। কোনো মতে এখানে রেখে ছুটল তরি পানি আনতে আর ডাক্তারকে ফোন করতে। পানি আনতেই ছুটল। রক্তাক্ত মুখশ্রীতে রাজ্যের বিরক্তি যেন ভর করল। নিভু নিভু আঁখিতেই তরিকে নিজের সান্নিধ্যে দেখে দুর্বল হাতে সরানোর চেষ্টা করলো তরিকে। তরি অবাক না হয়ে পারল না।
দেহে এক ফোঁটা শক্তি নেই তো কি হয়েছে, তেজ এখনও আকাশচুম্বী। যতই লম্বা চওড়া গড়নের সুঠাম দেহের অধিকারী মানুষ হোক, শরীর দুর্বল হয়ে এলে কি শক্তিই থাকে শরীরে? সব ভর ছেড়ে দেয় মানুষ। শ্রাবণ চেয়েও এক চুল সরাতে পারেনি তরিকে, অথচ যথাযথ শক্তি থাকলে এ মেয়েকে এক ধমক দিলেই দূরে পালাতো। তরি শ্রাবণের কাণ্ডে দেখে তাচ্ছিল্য হেসে বলে, শরীরে কিঞ্চিত শক্তি না থাকলেও কি তেজ আছে। শুনুন শ্রাবণ ভাই, আমি আপনার সাথে বাসর করতে আসিনি এখানে। আপনি অসুস্থ, ডাক্তার কল করেছি, ডাক্তার আসছে, একটু উঠতে চেষ্টা করুন। তরির চ্যাটাং চ্যাটাং কথার জবাব শ্রাবণ দিতে পারল না। এক রত্তির মেয়ে তাকে শাসাচ্ছে, কি সাংঘাতিক। শরীরটা ঠিক হোক একবার, ব্যবস্থা করবে সে। তরি বেশ মজা পাচ্ছে, লোকটাকে যা খুশি বলা যাচ্ছে। ঠিক থাকতো তো গর্জন করে উঠত। শ্রাবণকে উঠালো বেশ কষ্ট করে। শ্রাবণের শক্তপোক্ত হাতখানা তরির কাঁধে নিয়ে উপর দিকে যেতে চাইল। শ্রাবণ সেদিকে যেতে নারাজ, দুর্বল কণ্ঠে বলল, স্যার আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তরি হতাশ হলো। সেও যে বাড়িতে ওকে নিয়ে থাকতে চায় না, সবাইকে বড় মুখ করে দিয়েছে। কিন্তু এখন যে ডাক্তার আসছে, তরি হতাশ কণ্ঠে বলল, ডাক্তার আসছে শ্রাবণ ভাই, এসে দেখে যাক, তারপর না হয় আমরা যাব। আপাতত বৈঠকখানায় আসুন। শ্রাবণ শক্ত হয়ে রইল। তরিকে নিজের থেকে ছাড়াতে চাইল, একইভাবে বলল, আমার নিয়ে বাড়াবাড়ি করবে না খবরদার। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আর আমার মানে কি, আমি একা যাব, তোকে আমি নিচ্ছি না। তরি আরও একবার অবাক হলো। ইচ্ছে করলো ছেড়ে দিতে লোকটাকে, কিন্তু ওর মন তো তো নির্দয় না। শরীরটা নিয়ে নড়াচড়া করতে পারে না, আবার বাড়ি যাবে একা। তরি শক্ত কণ্ঠে বলল, খবরদার নাটক করবেন না, আমি আপনাকে নিয়ে যাব। আমি ডাক্তারকে ফোন করে না করে দিচ্ছি, চলুন ওই বাড়িতেই যাব। শ্রাবণের শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তাই আপাতত বলল না কিছু। কিন্তু সে এ বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। আর এখানে থাকতে চায় না বলে নোংরকে পেতে চাইবেন, এটা কখনোই না। যত নিকৃষ্ট হওয়ার দরকার হবে, তবুও তার নোংরকে লাগবেই। তরি বাইরে যেতে যেতে আর চোখে তাকালো শ্রাবণের দিকে। বেশ ভালোই মায়ের পড়েছে, চেহারাটা চুপসে আছে। দীর্ঘশ্বাস টানল তরি। কেন লোকটার জন্য কিঞ্চিত ঘৃণাও জন্মায় না তার মনে? আচ্ছা, সে কি ছোট্ট পাখিটার কাছে স্বার্থপর হয়ে গেল? নোংর কি ভুল বুঝছে তাকে? লোকটা কত নিকৃষ্ট একটা কাজ করেছে। আচ্ছা, ভালোবাসেই যখন, তাহলে এসব করার আগে ভাবলো না লোকটা? ভালোবাসতে হলে যে নরম হতে হয়, উনি তো জানে ভালো করেই নোংর কত নাজুক। এবার কখনোই মুখ ফিরিয়েও তাকাবে না। আচ্ছা, ওর কি হবে? ও তো শ্রাবণের স্ত্রী। বিয়েটাকে আদৌ অস্বীকার করা যায়? যেভাবেই হোক, কালেমা পড়া হয়েছে তো বিয়ে। সে এত বড় একটা সম্পর্ককে অস্বীকার কিভাবে করবে? বুক কাঁপবে না? ভয় নেই তার? সৃষ্টিকর্তার ভয়। যত মডার্নই হই না কেন, দিন শেষে মাথায় রাখতেই হবে আমাদের ধর্ম কি। স্রোতের বিয়েটা কাটলো এক প্রকার হজবরল অবস্থায়। ঝামেলা দিয়ে শুরু, ঝামেলা দিয়ে শেষ। মেয়ের বিয়ে নিয়ে কত জল্পনা ছিল প্রবীণ শেখের। তাই তো বিয়ের সপ্তাহখানেক আগে থেকে লাইটিং করেছিল। তারপর আকস্মিক ঝড়ে হুট করে সব নষ্ট হয়ে গেল, ভ্যানে পরিবর্তন হলো। সেই থেকে ঝামেলা শুরু, সব কিছুতেই ঝামেলা। রুদ্ধর অ্যাক্সিডেন্ট হলো, রুদ্ধ নোংরকে নিয়ে ঝামেলা হলো বিয়ের দিন, তরিরও বিয়ে হলো, আর আজ এসব ঝামেলা। রিসেপশনের অনুষ্ঠান শেষ হলো বিষণ্ণতায়। স্রোতে পর্যন্ত শতবার জিজ্ঞেস করেছে শ্রাবণ ভাই আসেনি কেন, তরি আসেনি কেন, ওরা কি করে পারল। যদিও জানানো হয়েছে শ্রাবণ অসুস্থ, তাই তরিকে রেখে এসেছে। এ নিয়েও স্রোতের কৌতূহলের শেষ নেই। শ্রাবণ অসুস্থ, তাহলে তরি কেন থাকতে গেল? অপু তো মুখ ফুসকে বলে দিতেই গিয়েছিল নোংর আটকেছে। অতঃপর মেয়ে জামাইকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পালা। সবাই ইতিমধ্যে গাড়িতে বসেছে। প্রবীণ শেখ হৃদের বাড়ির লোকের সাথে কথা বলছে। অতঃপর সেও গাড়িতে উঠল। অবশেষে সব কিছু সম্পন্ন হলো। পরশু ফিরানি অনুষ্ঠানটা শেষ হলেই তার বোঝা নামবে। গ্রামে এসেছে প্রায় অনেক দিন হয়ে গেছে। রুদ্ধ একটা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে জয়েন করার জন্য অ্যাপ্লাই করেছিল। দেশে আসার পর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিল। ভেবেছিল বাবার ব্যবসায় সাহায্য করবে, কিন্তু এই অফারটা পেয়ে লুফে নিল। এত খারাপ সময়ের মাঝে আনন্দের সংবাদ হলো চাকরিটা পেয়ে গেছে রুদ্ধ। 1 তারিখ থেকেই জয়েনিং। হাতে আছে আর মাত্র 12 দিন।
সবাইকে জানিয়েছে কথাটি। সবাই খুশি। রাত বাড়ল। আধার যেন প্রগাঢ় হলো তরির মন খারাপও। এই মন কেমনের গল্পেরা এত বেখেয়ালি কেন? এ বাড়িতে এসেছে সেই কখন? তারপর ডাক্তার এসেছে। ডাক্তার যেতেই হাড় কাঁপিয়ে জ্বর এলো শ্রাবণের। মায়া হলো তরির। সেই থেকে বসে রইল লোকটার কাছে। এর মাঝে খানিকক্ষণ আগেই স্রোতের সাথে কথা হয়েছে। স্রোত বাড়িতে যাওয়ার পর সবটা জানানো হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ কাটলো। ফ্রিজে ডিম ছিল। সে ডিম পোচ করে শ্রাবণকে খাইয়ে ওষুধও খাইয়ে দিল। তার পেটে কিছু আর পড়ল না। এখনও শ্রাবণের কাছে চুপটি করে বসে আছে তরি। নির্লিপ্ত হয়ে তাকিয়ে আছে প্রণয় পুরুষের পানে। আর সে পুরুষ, সে তো অন্য নারীর কথা ভেবে ব্যাকুল। আর সেই নারীটি তারই বোন। নোঙর নোঙর বলি আওড়াচ্ছে লোকটা। আর তরিতা দেখে দীর্ঘশ্বাসে কষ্ট বুনছে। মৃদুমন্দ বাতাসে শীতল চারপাশ। আকাশে তখন মেঘের ঘনঘটা। গুরুম গুরুম করে ডাকছে আকাশ। বৃষ্টি আসার আগ মুহূর্ত যেন। মেঘের গর্জনে ঘুম ভাঙল নোঙরের। জানালার পর্দাগুলো এলোমেলো, চঞ্চল ভীষণ। চারদিকে আধার আচ্ছন্ন, তবে আধার রাতের নয়, বৃষ্টি আসবে আসবে ভাব। আজ নোঙর একা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে মেঘ দেখে যেন অন্তরকরণে আনন্দ ছেয়ে গেল। রাতের বেলা বেশ মন খারাপ হচ্ছিল। তরি কিংবা স্রোত ছাড়া এই প্রথম ঘুমালো নোঙর। নোঙর যখন উঠল ঘড়িতে সবে 5:30 বাজে। রাতের আধার তো কেটেছে, কিন্তু মেঘের রাজত্ব চলছে। কৃষ্ণধূসর মেঘ আকাশময় ছেয়ে আছে। বিছানা ছেড়ে উঠতেই এলোমেলো পর্দাগুলো গুছিয়ে দিল। আলমোড়া ভেঙে দৃঢ় পায়ে এগোলো দরজার দিকে। বাড়িতে এখনো সবাই তন্দ্রাচ্ছন্ন। এতদিনের নির্ঘুম রাত্রি পার করে খানিকটা স্বস্তি পেয়েছে আজ। তার উপর কাল অনেক রাতে ঘুমিয়েছে সবাই। স্রোত আর হৃদ পাশের ঘরেই আছে। আপার পাশে ঘুমানো এখন আর তার ভাগ্যে নেই। সেই জায়গা অন্যজনের হয়েছে এখন। সকালে উঠে নিচের দিকেই হাঁটা দিল নোঙর। এ সময় পুকুর পাড়ে পদ্ম ফোটে। রোদ উঠলে তা নিভু নিভু হয়ে যায়। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো আজ ছাড়াই আছে। বাতাসের বেগে বাধাহীন দুলছে। নিচে নামতেই মেন গেট খোলা পেল। অবাক হলো খানিকটা। দাদা তো অসুস্থ, বাবা সকালবেলা বাড়িতেই নামাজ পড়ে, তাহলে গেট খুলল কে? ভাবতে ভাবতেই বের হলো। বাড়ির সামনে বাগান বিলাস বিছিয়ে আছে। খোপা করতে করতে পুকুরের দিকে এগোবে, তখনই পুরুষালী কণ্ঠে চমকে গেল নোঙর। চুলটা খোলাই থাকুক না প্রাণ, এখন তো কেউ নেই। আকস্মিক ভীত হলো। চেনা মুখ দেখতেই তপ্ত শ্বাস টানল। রুদ্ধ দাঁড়িয়ে আছে আম গাছের সাথে ঠ্যাস দিয়ে। লজ্জা পেল খানিকটা। নিমেষেই গালগুলো লাল হয়ে গেল। মিহি কণ্ঠে বলল, আপনি এত সকালে? রুদ্ধ তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। এই প্রশ্নের উত্তর দিল না সে। বিভর কণ্ঠে বলল, আপনার লাজুক রাঙা লাল টুকটুকে গাল দেখলে আমার যে কষ্ট হয় প্রাণ। বিয়ের আগে লজ্জায় রাঙা হওয়া নিষিদ্ধ আপনার জন্য। আরও লাজুক হলো নোঙর। নিচু করল শির। ইস, কেন যে এখানে এসেছিল। এখন ইচ্ছে করছে ছুটে পালায়। খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। পুকুরের দিকে এগিয়ে গেল। কয়েক সিঁড়ি নেমে পা ভিজিয়ে বসল। রুদ্ধ ভ্রু কুচকালো, গম্ভীর স্বরে বলল, পা উঠিয়ে বসো প্রাণ, ঠান্ডা লাগবে। বলতে বলতে সেও নামলো। নোঙর মুখ ভেঙালো। মেঘগুলো তখন আরও কৃষ্ণবর্ণ ধারণ করেছে। বাতাসে অদ্ভুত এক সুবাস ভেসে আসছে। রুদ্ধ এসে বসলো নোঙরের কাছে পাছে। দুজনের অবয়ব পুকুরের পানিতে স্পষ্ট। আশেপাশে পিনবতন, নীরবতা বিদ্যমান। তন্মধ্যে এক কাণ্ড ঘটল। আকস্মিক তীব্র বাতাস আর বৃষ্টি শুরু হলো। নিমেষে ভিজিয়ে দিল দুটি মানব মানবীকে। নোঙর খুশিতে উঠে দাঁড়ালো। ঠিক সেই দিনের মতো বৃষ্টি দেখে দিশাহীন হলো। খিলখিলিয়ে হেসে উঠল রুদ্ধর প্রাণ। এতক্ষণ ভাবছিল, ইস, এখন যদি প্রাণ পাশে থাকতো। প্রাণ এলো, সাথে এলো এ প্রেমের বর্ষণও। বর্ষণে বৃষ্টি স্নাত এক সুন্দরী রমণীর দেখা মিলেছিল রুদ্ধের সাথে। সেই টুপটাপ বর্ষণ তার হৃদয়ে প্রেমের বর্ষণ ঘটিয়েছিল। সদ্য যৌবনে পা রাখা এই রমণীটি যে তার হৃদয়কে আর কতবার সিক্ত করবে কে জানে। অতঃপর সপ্তাহ পেরোলো। তরি সেই যে স্রোতের সাথে দেখা করে এলো, বাড়ি ফিরল না। তথাকথিত শ্বশুরবাড়ি এখন তার বাসগৃহ।
এ গৃহে তো সব আছে, ভালোবাসা, আদর, আপ্যায়ন, কিন্তু যেই মানুষটার পরিচয় আছে সে মানুষটা তার নেই। সেদিন মিতা এ বাড়িতে নিয়ে আসায় সময় প্রবীণ শেখ আর রবিন শেখকে কথা দিয়েছে। তোমাদের মেয়েকে আমি ভালো রাখবো ভাইজান, আমায় একটু ভরসা করো। বোনের ভরসায় চিন্তাহীনভাবে পাঠালো সবাই তরিকে। রেহানা আগলে রাখে, মিতা মেয়ের মতো ভালোবাসে। মিতা স্বামী তো রেহানা আর তরিকে একইভাবে ভালোবাসে। অপুও বেশ খুশি, কিন্তু ওই মানুষটা তার কাছে ঘেঁষেও না। সুস্থ হয়েছে লোকটা 3 দিন হলো। যতদিন অসুস্থ ছিল ততদিন তো ঘরেই ছিল। সুস্থ হওয়ার পরেও ঘর ছেড়ে বের হচ্ছে না। খাবারও ঠিকমতো খায় না, সকালে খায় তো দুপুরে খায় না। কখনো সকাল দুপুর খাবার থাকে না, খাবার দরজার বাইরে টেবিলের উপর পড়েই থাকে। এ নিয়ে যদিও কারো বিশেষ মাথা ব্যথা নেই, তারা আহ্লাদ দেখাতে চায় না এখন। সবার কোনো মাথা ব্যথা না থাকলেও তরি নিয়ম করে চুপি চুপি খোঁজ নেয়। কখনো কখনো অপুকে দিয়ে দরজায় নক করায়, খাবারের কথা বলায়, কিন্তু এতেও হেলদোল নেই লোকটার। সেই প্রথম দিনের পর লোকটার আর দেখা মেলেনি তরির সাথে। সেদিন ঘুম থেকে উঠে যখন তরিকে দেখতে পায়, দক্ষ বাঁধিয়ে ছাড়ে। তরিকে সাফ সাফ জানাই ও যেন ওর ঘরে না যায়, এই বিষণ্ণতা যেন কাটেই না। আজকাল ঢোক গেলার সাথে সাথে কান্নাও গিলতে হয় তার। 1 সপ্তাহ যাবৎ রাগে বাবা মায়ের সাথেও কথা বলেনি তরি, শুধু বড় মা বড় বাবার সাথে, বোন আর দাদার সাথে কথা বলে। রুম্পাকে কিছুদিনের জন্য মামার বাড়ি পাঠানো হয়েছে। রুম্পার জন্য পাত্র দেখা হচ্ছে। অদ্ভুত প্রকৃতির নিয়ম, তাই না? এই 8-9 দিন আগেও সব কিছু কত ভালো ছিল। চোখের নিমেষে সব তছনছ হয়ে গেল। হাসি খুশি মেতে থাকা পরিপূর্ণ আজ নিশ্চুপ। নোঙর আজকাল বড়ই চুপচাপ হয়ে গেছে। সেই চঞ্চলতা আর নেই। নিয়ম করে পরিপূর্ণের উঠানে আর আসর বসে না। মিতারও বিকেল করে বাড়ি যাওয়া হয় না। সব যেন নিস্তব্ধ হয়ে গেছে। রুদ্ধর আকস্মিক কাজ আসায় ঢাকা যেতে হয় বাপ ছেলের মিলে। রেবেকা এ বাড়িতেই আছে। সে বছরখানেক পর বাড়িতে এসেছে, মাসখানেক থাকবে। তাছাড়া প্রলয় শেখেরও শরীর ভালো যাচ্ছে না। রুদ্ধ যে কলেজে লেকচারার হিসাবে জয়েন করবে, সে কলেজেরই একটি সেমিনারে আর্জেন্ট যেতে হয়েছে। এটা টিচারদের একটা সেমিনার। আর সব থেকে সাংঘাতিক কাণ্ড হলো, নোঙরকে কোনো রকম কিছু না জানিয়েই গেছে রুদ্ধ। বিষণ্ণ আনমনা হয়ে বসে আছে তরি। অবাধ্য আঁচলখানা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ছাদের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে কাউচের উপরে। বাড়িতে আজ সে, মিতা আর ওই মানুষটা ছাড়া কেউ নেই। শ্রাবণ থাকলে কি, না থাকলেই কি, সে তো ঘর ছেড়ে বের হয় না। ঘড়ি তখন 10টা ছুঁই ছুঁই। রেহানা আর অপু গেছে ওদের বাড়িতে। যাওয়ার সময় জোরাজুরি করেছে, তরি যায়নি। আজকাল মনে হয় বেশ বড় হয়ে গেছে। মা বাবাকে ছাড়া, বোনদের ছাড়া থাকতেও শিখে গেছে। বিয়ের পর কি সব মেয়েদের ক্ষেত্রেই এমন হয়? বাবার বাড়ি পর হয়ে যায়। তরি জানে শ্রাবণ শাড়ি বেশি প্রিয়, তার পছন্দ অনুযায়ী। তরি জানে শ্রাবণের শাড়ি বেশ প্রিয়, তার পছন্দ অনুযায়ী রোজ শাড়ি পরে তরি। কিন্তু লোকটা মুখ ফিরে তাকাবে দূরের কথা, ঘর ছেড়েই বের হয় না। আচ্ছা, ওর জায়গায় যদি নোঙর হতো, তাহলে ওদের সুন্দর একটা সংসার হতো, তাই না? শ্রাবণও বেশ আহ্লাদ করত। না না, কি ভাবছে সে? নোঙর তো রুদ্ধকে ভালোবাসে। ওদিন যদি এ ঘটনা নোঙরের সাথে হতো, মেয়েটা নির্ঘাত কিছু করে বসতো। দীর্ঘশ্বাস টানল তরি। ভেবে কাজ কি, কপালে যা আছে তাই হবে। আকস্মিক খট করে শব্দ হওয়ায় জ্ঞান ভাঙে তরির। খানিকটা কেঁপে ওঠে। এত রাতে ছাদে কে এলো? হুট করে শব্দ হওয়ায় ভয় পেয়ে গিয়েছিল। পিছন ফিরতেই সুঠাম দেহের অবয়ব দেখা মিলল। আলোর বিপরীতে থাকায় চেহারা অস্পষ্ট, তবে ঠাহর করতে পারল শ্রাবণটা। লোকটা তাহলে ঘর ছেড়ে বের হলো। হৃদয়টা পুলকিত হলো। ইস, অবশেষে দেখবে লোকটাকে। উঠে দাঁড়ালো তরি, আঁচল ঠিক করলো শাড়ির। তখনই শ্রাবণ হেলতে দুলতে এগিয়ে এলো। ভ্রু কুচকে তাকালো সেই দিকে তরি। লোকটা এভাবে হাঁটছে কেন? কিছু একটা ভাবতে চমকালো তরি, থমকালো, অবাক হলো। লোকটা কি ড্রিঙ্ক করেছে? কি করে সম্ভব? উনি তো কখনো এসব করে না ওর জানা মতে। শ্রাবণ এগিয়ে এলো কাছে, হাতে সিগারেটের ধোঁয়া উঠছে।
লোকটা সিগারেটও খাচ্ছে। তরি অবাক কণ্ঠে বলল, শ্রাবণ ভাই, আপনি সিগারেট খাচ্ছেন? তরির কণ্ঠ শুনে থামলো শ্রাবণ, চোখ মুখ কুঁচকে ফেললো। এখানেও এই মেয়ে কি ওর পিছু ছাড়বে না? জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সিগারেটে ফুঁক দিল শ্রাবণ। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়লো, দেখে মনে হচ্ছে চেইন স্মোকার। আশ্চর্য হলো তরি। শ্রাবণ শেষ হয়ে যাওয়া সিগারেটের নিচের অংশ ফেলে হেলতে দুলতে তেড়ে এসে বলে, তুই এখানেও? তুই কি শান্তি দিবি না আমায়? তরি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। মাতাল মানুষকে দিয়ে ভরসা নেই কোনো, তারা হিতাহিত জ্ঞানশূন্য থাকে। তরি উত্তর দিল না শ্রাবণের কথায়, খানিকটা সাহস নিয়ে ফের বলল, আপনি ড্রিঙ্কস করছেন? ফুপিমা জানে এটা? শ্রাবণ ফোঁস করে নিঃশ্বাস নিয়ে অন্যদিকে যেতে যেতে বলল, তোর ফুপিমা জানলে কি না জানলে কি, ঝামেলা করবি না তীর, যা এখান থেকে। অদ্ভুতভাবে কথা বলছে শ্রাবণ। মনে হচ্ছে এখনই ঘরের থেকে ড্রিঙ্ক করে এসেছে। নেশা হচ্ছে ভাব। রেলিং ঘেঁষে দাঁড়ালো শ্রাবণ। পকেট থেকে বেশ দামি ও ছোট্ট একটা চারকোনাচে বোতল বের করে মুখে পড়ল। আর এক দফা অবাক হলো তরি। ছুটে গেল সেই দিকে, ছিনিয়ে নিল বোতলটা। কর্কশ কণ্ঠে বলল, পাগল হয়ে গেছেন আপনি? মাথা ঠিক আছে? কি করছেন কি? শ্রাবণ এবার রাগের চরম পর্যায়ে পৌঁছে গেল। আকস্মিক গলা টিপে ধরল তরির, বলল দুর্বল গলায়, হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। পাগল করছিস তোরা, এমন কেন করছিস আমার সাথে? দিয়ে দে না আমার নহরকে, আমি এখানে থাকবো না, কথা দিলাম, দিয়ে দে না। বলতে বলতে নিজেই ছেড়ে দিল তরির গলা। তরি যেন বাঁচল, দম আটকে ছিল। তবে এসব কথা শোনার থেকে হয়তো মরে যাওয়াই শ্রেয় ছিল। শ্রাবণ তো ওর স্বামী কেন, লোকটা বিয়েটাকে মানছে না। বিয়ে কি ছেলে খেলা নাকি? ফুপিয়ে উঠল নিঃশব্দে তরি। খানিকটা এগিয়ে গেল, বাহু চেপে ধরে বলল, কিন্তু ও তো আপনাকে ভালোবাসে না শ্রাবণ ভাই। আমি ভালোবাসি আপনাকে, কথা দিচ্ছি, অনেক বেশি ভালোবাসবো। দোহাই, তবুও এসব বলবেন না, কষ্ট হয় আমার। শ্রাবণ ছড়িয়ে দিল তরিকে, চিৎকার করে বলল, বলবি না এসব। ও কাউকে ভালোবাসে না, ও আমায় ভালোবাসবে। ও ছোট্ট একটা প্রাণ, ওর মনে প্রথম আমার জন্য ভালোবাসা তৈরি হওয়ার কথা ছিল। আমি আগলে রেখেছি। ও কেন দুদিনের ওই ছেলেকে ভালোবাসবে? তরি ঠাঁই দাঁড়িয়ে আছে। শ্রাবণের প্রত্যুত্তরে আরও অধৈর্য হলো, বাঁধ ভাঙা হলো যেন। তার মন আর মানছে না, সে চায় মানুষটাকে। এইটুকু মন আর কত সংযত রাখবে? তরি মিনমিনিয়ে বলল, এভাবে ভালোবাসা হয় না। আপনার আগলে রাখাটা ভিন্ন ছিল, রুদ্র ভাইয়েরটা ভিন্ন। জেদ করে কিছু হয় না, কিছু না। বলতে বলতে এগিয়ে গেল তরি, একদম কাছে পিঠে গেল, যতটা কাছে গেলে একে অপরের নিঃশ্বাস প্রশ্বাস গুণন করা যায়। শ্রাবণের পুরুষ মানুষ তো কতদিন দূরে থাকবে, ওর ভালোবাসা দিয়ে গলবেই এ পাথর মন। তরি যেন সব বেমালুম ভুলল। মেয়েটা এক অদ্ভুত কাণ্ড করল। আলিঙ্গন করল মাতাল অ্যালকোহলের নেশায় আসক্ত শ্রাবণকে। বক্ষে মুখ গুজে বলল, আমি আপনাকে ভালোবাসি শ্রাবণ, আমায় একটু ভালোবাসুন না। আচ্ছা আচ্ছা, আপনার ভালোবাসার দরকার নেই। আপনি শুধু আমায় স্ত্রী হিসেবে গ্রহণ করুন, একটু ভরসা করুন, আমায় সুখী করব আপনাকে। শ্রাবণ তখন নেশায় বুধ, হিতাহিত জ্ঞান শূন্য, তবুও তরিকে সরানোর চেষ্টা করছে। শত হোক সে একজন পুরুষ, এভাবে একটা মেয়েকে এত রাতে সহ্য করবে কি করে? মেয়েটা অবুঝ, সে অন্যায় করতে চায় না। হাত দিয়ে দূরে সরাতে চাইলে তরিকে, কিন্তু পেরে উঠল না। পুরুষালী শক্তিও কাজে লাগলো না। তরি মিশে রইল নিকটেই, অতি নিকটে। আলিঙ্গনরত অবস্থায় বক্ষ দেখে মাথা তুলে তাকালো তরি। শ্রাবণের ললাটে গালে উষ্ঠ ছোঁয়ালো নিজের। হিম হয়ে এলো পুরুষালী দেহ। ঠিক তখনই রিনরিনিয়ে মেয়েলি কণ্ঠে কর্ণপাত হলো, আমায় একটু ভালোবাসুন না শ্রাবণ। সেই আবেদনময়ী কণ্ঠ কাটা দিল গায়ে। নোংরের প্রতিচ্ছবি ভেসে উঠল সামনে। খেই হারল শ্রাবণ। ও কোলে তুলে নিল নিজের, অতঃপর নিচের দিকে হাঁটা দিল। তরি চোখ ছলছল করে উঠল।
প্রেম সুধা বুঝি একেই বলে। অতপর কাটলো অদ্ভুত রহস্যময় ভালোবাসাময় এক রাত্রি, হয়তো সুখের হয়তো রহস্যময়, কিন্তু কোথায় যেন কিন্তু রয়ে গেল। তখন ঘড়ির কাঁটায় 3টা ছুঁই ছুঁই। রজনীর শেষ ভাগ চলছে। নিদ্রাচ্ছন্ন চারপাশ, নীরবতা নীরবতা, নিস্তব্ধতা প্রবাহমান, মৃদুমন্দ হাওয়া বইছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হিমশীতল পরিবেশ। মাঝে মাঝে আকাশটা লালচে আবরণী, বিদ্যুৎ চমকাচ্ছে, তবে বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। মেঘ নেই আকাশে, রাতের আকাশ বড্ড পরিষ্কার, তবে বাতাস আছে পর্দায়, বাতাসের তালে হেলছে দুলছে। অদূরে অস্পষ্ট গোলাকৃতি চাঁদখানাও কৃষ্ণবর্ণ আকাশে নিজের রাজত্ব চালাচ্ছে। অস্পষ্ট চাঁদও নিজের দ্যুতি ছড়াচ্ছে। কৃষ্ণপক্ষের শুরুও তাই চাঁদখানাও বেশ অস্পষ্ট ঘোলাটে, অল্প আলো, চারপাশ মুখরিত। কি সুন্দর প্রকৃতি! প্রকৃতির এই রূপ সবাইকে যেন বশীভূত করতে বাধ্য। অদ্ভুত রহস্যময় সৌন্দর্য মানুষকেই বোধ করতে সক্ষম, তবে রূপ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। নয়তো মধ্যরাতে ঘুম ফেলে কে প্রকৃতির সৌন্দর্যে ডুবে থাকে, সে নিদ্রাচ্ছন্ন মানুষ জানবে কী করে প্রকৃতির এই সুন্দর রূপের কথা? তারা তো দিন দুনিয়া ভুলে নিজেতে মগ্ন, কিন্তু সে প্রশান্তির ঘুমও আসে গজনের। এই যেমন গত 1 সপ্তাহ যাবৎ নির্ঘুম রাত্রি যাপন করে মেদিনীর এই রূপ নিয়ে ব্যস্ত নোঙর। মাঝে মাঝে নিজের কাছে নিজেকে অদ্ভুত লাগে, কেন অন্য একটা মানুষের জন্য তার ঘুম হয় না? মানুষটা বড়ই নিষ্ঠুর, শুধু মুখে মুখেই বড় বড় কথা। 1 সপ্তাহ হলো একটা ফোন করেনি কাউকে, এমনকি তার ফোনে কল ঢুকছেও না। যাওয়ার 2 দিন পর জানতে পারে লোকটা দেশের বাইরে গেছে নিজের কি কাগজের জন্য, আর্জেন্ট যেতে হয়েছে তার। এমনকি তার মাকেও জানাতে পারেনি। লোকটার কথা ভাবলেই অভিমানে টইটম্বুর হয় নোঙরের মন। বুক ভারী হয়ে আসে কান্নায়। কেন সে লোকটার প্রতি দুর্বল হলো? ওদিকে ছেলের চিন্তায় ফুপিমাও পাগল প্রায়। লোকটা এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হলো? ফুপিয়ে ওঠে নোঙর। অলিন্দে কতক্ষণ দাঁড়িয়েছিল, বসে পড়ল এখন। এই ঘরটাই রুদ্ধ ছিল এতদিন। আজ রাতের খাবারের পর সে এসেছে। এতদিন লেগেছিল না বলে যাওয়ার। ভেবেছিল ফোন দিলেও কথা বলবে না, কিন্তু আজ যেন রাগটা দমিয়ে রাখতে পারল না। অভিমানের রূপ নিল তার সাথে লোকটাকে কাছে থেকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা এবং ছুঁয়ে দেওয়ার ইচ্ছা। তাই এ ঘরে ছুটে এলো। লোকটার শরীরের গন্ধ পাচ্ছে, কিন্তু লোকটা নেই। একটা মানুষকে দেখতে চাওয়ার যন্ত্রণা কি প্রখর, অন্তরের তৃষ্ণা কি যে প্রগাঢ়। অদ্ভুত এই অস্বস্তি, দম বন্ধ হয়ে আসার উপক্রম যেন। পাষাণ মানুষ, ফের ভালোবাসি বললে শুনবে না। নোঙর বিয়েও করবে না, করবেই না। হাঁটুতে মুখ গুজে বসলো নোঙর। পরনে লোকটার দেওয়া লাল শাড়িখানা, এলোমেলো হয়ে আছে চুল, কান্নায় ফুলে গেছে চোখখানা। কান্নার মাঝে দরজাটা কেউ কড়া নাড়ল। ধ্যান ভাঙল নোঙরের, খানিকটা কেঁপে উঠল। এত রাতে কে দরজায় কড়া নাড়ছে? আর কেউ তো জানেও না সে এখানে আছে। উঠল নোঙর, শাড়িটা ঠিকঠাক করলো। নোঙর অলিন্দ থেকে ঘরে প্রবেশ করার আগেই ফের দরজায় কড়া নাড়ল। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলল, আমু, এখানে তুমি পান। বাবার কণ্ঠে জড়সড় হলো নোঙর। লজ্জা করছে এখন। দৃঢ় পায়ে গিয়ে দরজা খুলে দিল। বাবাকে দেখতে পেল। মেয়ে দরজা খুলতেই প্রবীণ শেখ চিন্তিত কণ্ঠে বলল, আমু, তুমি এখানে ছিলে? আব্বু চিন্তা করছিল। ভাগ্যিস রুদ্র বলল এখানে এসে দেখে। রুদ্ধর কথা শুনে চমকালো নোঙর। রুদ্ধ কিভাবে বললো? নোঙর কিছু বলার আগেই প্রবীণ শেখ ফোন এগিয়ে গিয়ে দিয়ে বলল, ফোনটা ধরো আমু, রুদ্র ফোনটা করবে। কথা বলে ঘুমিয়ে পড়ো, রাত যেন না হয়। বলেই মেয়েকে বিব্রত না করে চলে গেল প্রবীণ শেখ। অন্য কেউ হলে হয়তো 1000 প্রশ্নের ভাণ্ডার নিয়ে বসতো। কাঁদছে কেন, শাড়ি কেন পরেছে, এ ঘরে কেন এসেছে, কত কি বলতো। অথচ মানুষটা শব্দ করেনি। এ মানুষটা একটু বেশি চমৎকার। তাই তো তার বাবা। ফোনের কর্কশ শব্দে ফের ধ্যান ভাঙল নোঙর। আননোন একটা নাম্বার, বাইরের দেশের। ঠাহর করতে সময় লাগলো না ব্যক্তিটিকে। ফের অভিমান টইটম্বুর হলো, ঝাপসা হলো আখি যুগল। ফোনটা কেটে গেল সাথে সাথেই ফের বেজে উঠল। এবার ধরল নোঙর। দরজা ভিজিয়ে কানের সামনে ফোন ধরল।
টপ টপ করে পানি পড়ল চোখ থেকে। আহ্লাদি নোঙরের আহ্লাদ বাড়ল। ওপাশ থেকে মিহি কণ্ঠে ভেসে আসলো, অভিমানিনীর অভিমান কি অনেক বেশি? কণ্ঠ কর্ণপাত হতেই চোখ বন্ধ করে ফেলল নোঙর। তবে উত্তর দিল না, চুপ রইল ঠোঁট কামড়ে। ওপাশ থেকে ফের বলল, অভিমানিনী অভিমান করে আমার ঘরে এসে বসেছে। এবার নিশ্চুপ নোঙর। এবার কাতর কণ্ঠে শোনা গেল,